নমস্কার, কেমন আছো সবাই? তো দেখো, বিয়ের অষ্টমঙ্গলা হয়ে গেল আর আমি এখনও ভিডিওই দিতে পারিনি। তো সেদিন ছিল সরস্বতী পুজো, তোমরা সবাই জানো সরস্বতী পুজোর দিন বিয়ের একটা দিন ছিল। তো সেদিনকে আমার ভাসুরের মেয়ের বিয়ে, কিন্তু ভিডিও তো করে রেখেছি, কিন্তু ভিডিও আমি ছাড়তেই পারিনি, এত শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের। মানে আমাদের দুজনেরই হয়েছে, কিন্তু আমার একটু বেশি পরিমাণে হয়েছে, আমি ফোনটা নিতেই পারিনি, প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য ভিডিও আনতে পারিনি। তো ভাবছিলাম দেবই না, কিন্তু কি করব, করা আছে যখন, ভিডিওটা করেছি তখন একটু তোমাদের দেখাতেই হবে। তো চলো দেখো বিয়েতে কী হয়। এই দেখো, ইনি হচ্ছে সুতির শাড়ি পরে আছে, ও বিয়ের কোণে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর যিনি ধূপকাঠি দিচ্ছে সে হলো বিয়ের কোণের পিসির মেয়ে। তো আর ওই দেখো যে পেছনে দাঁড়িয়ে আছে, ও হলো সেই সুধা, তোমরা দেখে বুঝতেই পারছো, আমার ননদিনী। আর যে বিয়ে দিচ্ছে সে আমার ছোট কাকা শ্বশুর। আমাদের শ্বশুরের মধ্যে ইনি এখন বেঁচে রয়েছেন, বয়স হয়েছে যদিও, তবু আমাদের মধ্যে বাবাতে দেয় না বিয়ে, মানে বড় যিনি থাকে সেই বিয়েটা দেয়। তো এই কাকা শ্বশুর আছে, আমাদের এই কাকা মানে প্রত্যেক নাতি ছেলে এদেরকে প্রত্যেককেই বিয়ে দেয়। তো বিয়ের কাজকর্ম চলছে, আর সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যক্তি সেনি হলেন এই যে মাথায় ধান দুব্বগুলো তুলে দিচ্ছে, সেই হলো কনের বোন। বুঝতেই পারছো, এই যে এখানটায় মণ্ডপ সাজানো চলছে, সাজানো হয়েছে, কিন্তু বোনটার এখনও মনে হচ্ছে সাজানো কিছু একটা বাকি আছে, তাই কিছু ফুল দিয়ে আলপনাগুলো ঢেকে দিবে। তো তারপরে দেখা যাক কি হয়। দেখো, সমস্যা তো সবারই থাকে, কিন্তু সমস্যা থাকার কারণে যে সব কিছু ভালো হবে তেমনটা কিছুই নয়। সমস্যা বলতে কি বোঝালাম বলো তো? বলছি, এখানে এই বৃদ্ধিটা হয়ে গেছে, এখন চলছে মেয়ে আশীর্বাদ। তো আশীর্বাদ ছেলের বাড়ি থেকে যেটা আসবে সেটা এখনও 3টে বেজে গেছে, এখনও এসে পৌঁছোয়নি। তাই বাড়িতে একটু তোড়জোড় চলছিল, যে হলো মেয়ে আশীর্বাদ এলো না, মেয়েকে স্নান করাতে হবে, মেয়েকে সাজাতে হবে, এ নিয়েই। তারপরে ঠাকুরমশাই তো ভীষণ রেগে গেছেন, তার কারণ সেদিনকে ছিল সরস্বতী পুজো, আর তার ঠাকুরের তো ধরো জানোই সেদিনকে পুজো করা হয়নি। বলছে 5,000 টাকা আমার আর্নিং হতো, কিন্তু আমার সরস্বতী পুজোর দিনেই তোমরা পেয়েছো, এমন একটা মানে ঝামেলা করছিল। তারপরে বলছো তুমি আগে ঠিক আছে আশীর্বাদটা করে নাও, তারপরে তোমার কাজ তুমি করে নাও, তারপরে ওরা আসুক, না আসুক, এ নিয়ে নানান একটা ঝামেলা, কথা কাটাকাটি চলছিল। তো তারপরে দেখো, আশীর্বাদ তো ঠাকুরের আশীর্বাদ করা হয়ে গেল, কাকার হয়ে গেল। আর এই দেখো ক্যামেরাম্যানটা কিন্তু সেই কত যে ক্যামেরাম্যান, কি বলবো, এনি ছবি তোলার প্লেসই পাচ্ছিল না, সকলকে সরিয়ে সরিয়ে তারপরে দিয়ে দেখো ঠাকুর সেই দুব্ব যেটা আমাদের হাতে বাঁধে সেটা বেঁধে দিলেন, আশীর্বাদের চিহ্ন আর কি। আর এই দেখো পাশে সব বসেছিলাম আমি একটু পাশে ছিলাম। হয়ে গেল আশীর্বাদ। এবার যিনি হলুদ শাড়ি পরে এবার দাঁড়িয়ে আছে ওটা হলো বৌদি, কনের বৌদি, পিস্তিত বৌদি বলা চলে। তো তারপরে আশীর্বাদ হয়ে গেল, তারপরে আমরা দুপুরে খাওয়ার জন্য যাচ্ছিলাম। এখানে অনেক কিছু কথাবার্তা হচ্ছিল, তোমাদেরকে বলছিলাম না, আমাকে কাকিমা কী যেন বলেছিল, আমি সেটা বুঝতে পারছিলাম না। এটা আমার সেই শাশুড়ি, আর এটা হলো দিদির হচ্ছে দিদি হচ্ছে ওটা বলছিল যে হলো তোমাদের দূরে বাড়ি হলো কী করতে। আসলে কি বলো তো, আমরা তো থাকি করিমপুরে আর গিয়েছিলাম শান্তিপুর, সেই জন্য অনেক দূরে,
সেজন্য আমাদের খুবই অসুবিধা হয়, আমরা কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারি না, কোনো কিছুতেই না। এই নিয়েই বলছিল যে তোমরা কেন আসো না, কেন থাকতে পারো না কোনো কাজে, এ নিয়ে আমাদের যেতে যেতে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল। যখন আশীর্বাদ তখন আমরা গিয়ে পৌঁছোই আর কি। তারপরে এই দেখো আশীর্বাদের তত্ত্ব এলো, আমরা দুপুরে খাওয়ার দাওয়ার পরে দেখছি আশীর্বাদের তত্ত্ব এসেছে। আর ওই যেই বর বউ যেটা দেখলে সেটা কিন্তু একদম মানে ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। পুরোটা মিষ্টির ছিল জানো, সেটা মানে ক্ষীরের বলছি আর কি, পুরোটা ক্ষীরের ছিল। তারপরে ওগুলো দেখে টেখে তখন আমরা বিকেলে চলে এলাম সেই কাকাদের বাড়ি। তারপরে দেখছি রাস্তায় বেরিয়ে আর এই দেখো যিনি দৌড়ে আসছে যে, সে হলো কনের দিদি, একমাত্র দিদি, তার তো একটু বেশি দাম থাকবেই। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম দেখে ও সবাইকে বল চলো চলো নাচতে হবে চলো। কিন্তু নাচতে তো পারি, কিন্তু দূর দেশে গিয়ে নাচাটা কেমন একটা দেখায়। আর যেখানে সবাই শ্বশুর শাশুড়ি ছেলের বউ, মানে ভাবতে পারছো বংশের ছোট ছেলেকে বিয়ে করেছি। আমার মানে আমার ননদগুলো আমার ঠিক মায়ের মতো আর কি। তো তারপরে এই দেখো সন্ধেবেলায় বিয়েতে চলে এসেছি। জানি কথায় অনেক ভুল ত্রুটি থাকবে, প্লিজ ক্ষমা করে দিও, সরি সরি সরি। তো প্লিজ ক্ষমা করে দিও। আর এই দেখো কিভাবে ক্যামেরাটা করেছে আমার বরমশাই, দেখেছো কনের যে বিয়ের সাজে কেমন লাগছে সেটা, এই যে এসিটা মুখটাই তোলেনি, কোনো মানে হয় এসবগুলো। তো যাই হোক যেটাই করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মুখটা এই সামান্য কিছু আসছিল, তাও এলো না। ক্যামেরাম্যান আসলে কীভাবে পোজ দেবে সেটা দেখাচ্ছিল। আর দেখেছো বিয়ে বাড়িতে মানুষ কীভাবে যে ছুটোছুটি করে, সত্যি কোনো কাজ নেই কিন্তু ছুটোছুটি করবে। তারপরে দেখো আমরা খেতে চলে গিয়েছিলাম, তখন বাজে রাত 9:30। আর দিদিকে বলছিলাম দিদি প্লিজ একটু তাকান। দিদি মানে আমাদের পেছনে দিদি বসেছিল আর আমরা সামনে, তাই সেই জন্য আমি একটু আমার ছবি তোলার জন্য, তারপরে দিদি আমরা দুজনের ছবি তুলে নিলাম। তারপর আমার বর মশাই চলে আসলো, বললাম দিদির বর দিদির কাছে বসলো, আমার বর আমার কাছে বসলো। এ নিয়েই খাওয়া দাওয়া করে দেখবে খাওয়ার একটা ভিডিও বানিয়েছি, মানে কিভাবে যে ভিডিওটা করবে। আমার পতিদেব চলে এসেছে, এবার সে বসবে। আর আমাকে কেমন লাগছিল, কিছুই সাজিনি কেন বলো তো, মানে অত দূরে কি নিয়ে যাব, কি সাজবো, অত কিছু টেনে নিয়ে যাওয়া যে এত অসুবিধার, আমি বাসে তো চড়তেই পারি না। তো এই দেখো ওদের খাওয়ার মেনু, ওটা হলো আমার জামাইয়ের নাম হচ্ছে অমল আর মেয়ের নাম হচ্ছে সীমা, অমল সীমা। তো তারপরে আমি বেশি কিছুই নিই না, প্রথমে ভেজিটেবিল চপ দিয়েছিল, আমি ওসব কিচ্ছু খাইনি, অনেক কিছু পদ হয়েছিল। আমি শুধু জাস্ট ফ্রায়েড রাইস আর মাংসটা নিয়েছিলাম আর শসা, তাছাড়া আমি কিছুই নিইনি। মানে ওদিকে বিয়ে বাড়িতে প্রচণ্ড পরিমাণে তেল মশলা ব্যবহার করা হয়। তারপরে দেখো শেষ পাতে রসগোল্লা তো চলে এলো। আমি তো কিছুই খাইনি বললাম। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। যেমন আমার বর ভিডিও বানিয়েছে তেমনই করলাম। তো দেখা হবে পরের ভিডিওতে, প্লিজ সাবস্ক্রাইব মি।